আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসায়নিক বন্ধন নিয়ে বা রাসায়নিক বন্ধনের বহু নির্বাচনী সমাধান নিয়ে এই ভিডিওটাতে কথা বলতে চাই। আমার মনে হচ্ছে যে ভিডিওটা লম্বা হবে, কারণ অনেকগুলো জিনিস, অনেকগুলো কনসেপ্ট এবং বিভিন্নভাবে জিনিসগুলোকে পড়ার জন্য যা যা করা দরকার, এই ভিডিওটাতে আমি বহু নির্বাচনী সমাধানের উত্তরপত্র নিয়ে বা বহু নির্বাচনী যেগুলো আসছে যাবৎকালে 2020, 18, 19 বিভিন্ন বোর্ড এবং স্কুল মিলিয়ে রাসায়নিক বন্ধন অধ্যায় থেকে সেটা আমি বোঝানোর চেষ্টা করব। আমি আশা করব তোমরা যারা এই মুহূর্তে দেখা শুরু করেছো তোমাদের ভিতরে যেন একটু ধৈর্য থাকে এবং তোমরা অবশ্যই পর্যায় সারণী পড়লে, পর্যায় সারণী পারলে রাসায়নিক বন্ধন বুঝতে সহজ হবে। কারণ রাসায়নিক বন্ধন বোঝার পূর্ব শর্ত হচ্ছে একটা স্টুডেন্ট একটা মৌলকে ভালোভাবে জানে, চেনে, তার সর্ববহিস্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, কেন আছে, কোন গ্রুপে আছে, কোনটা ধাতু, কোনটা অধাতু, কি বন্ধন গঠন করবে, কেন গঠন করবে, এই বিষয়গুলো জানার দরকার। সো এগুলো যদি একটা স্টুডেন্ট ভালো মতো জানে তাহলে পর্যায় সারণীর উপর দাঁড়িয়ে সে রাসায়নিক বন্ধন অধ্যায়টাকে ভালো মতন বুঝতে পারবে। যেমন আমার কাছে টেস্ট পেপার আছে এবং তোমরা জানো যে বিভিন্ন টেস্ট পেপারে সাধারণত যেটা করে যে এমসিকিউগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে দেয়। মেইন কথা হচ্ছে টেস্ট পেপার তো আমার কাছেও আছে, তোমার কাছেও আছে, তাহলে আমি কি এমন দিতে পারছি যে তোমার কাছে নাই? বিষয়টা হচ্ছে তোমার কাছেও আছে, আমি ব্যাখ্যা করে দিচ্ছি বলে তোমার সহজ মনে হইতে পারে, তুমি প্র্যাকটিস করলেই পারবা। এটা হচ্ছে সারাংশ, যে তুমি যদি প্র্যাকটিস করো আমার বিশ্বাস যে এই অধ্যায়টা ভালো মতন পারার এবং বোঝার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আমার এটা হচ্ছে সাধারণ কথা। সো আমি চাই তোমরা যখন লেখাপড়া করবা একটু বুঝে লেখাপড়া করো, তাহলে কী হবে, শান্তি লাগবে। তো সেই শান্তির জায়গা আজকে আমরা খুঁজবো। যেমন প্রথম প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সমযোজী যৌগ? আচ্ছা, এমন যখন প্রশ্ন করবে নিচের কোনটি সমযোজী যৌগ, কোনটি আয়নিক যৌগ, আমি কেমন করে বুঝবো? আমি সাধারণত যেটা আমার ব্রেনে ফার্স্ট যে জিনিসটা, এটা হচ্ছে মেটাল আর নন মেটাল, মানে ধাতু আর অধাতু। ইউজুয়ালি আমরা জানি যে ধাতু এবং অধাতুর মধ্যে কি বন্ধন হচ্ছে, ইউজুয়ালি আমরা জানি যে আয়নিক বন্ধন হচ্ছে। কিন্তু যখনই আমি অধাতু আর অধাতুর চিন্তা করব তখন আমি জানি যে এখানে সমযোজী মানে হচ্ছে সমান যোজনী অর্জন করার যেই চেষ্টা সেটা চলবে। তো এটা হচ্ছে কোভ্যালেন্ট, কো মিনস অলমোস্ট ইউজুয়াল, কোভ্যালেন্ট, আর এটা হচ্ছে আয়নিক। তো আরেকটা হচ্ছে ধাতু এবং ধাতুর মধ্যে ধাতব বন্ধন থাকবে। অপশনটা হচ্ছে ঢাকা বোর্ড 2020-এর প্রশ্ন, বলেছে HCl, CaCl2, Al2O3, MgO। এখন তুমি কেমন করে বুঝবা? তো দেখো এখানে যে অপশনগুলো আছে, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড এবং হচ্ছে HCl। তুমি বলো তুমি দেখে কি বুঝতেছো, কি বোঝা যাচ্ছে? এই যে ম্যাগনেসিয়াম গ্রুপ 2 অক্সিজেন অধাতু ধাতু, ক্যালসিয়াম গ্রুপ 2 ক্লোরিন গ্রুপ 17 ধাতু অধাতু, এটা গ্রুপ 16। তো এই যে অ্যালুমিনিয়াম, তোমরা নিশ্চিত জানো যে এটা ধাতু এবং অক্সিজেন হচ্ছে অধাতু। তার মানে এই যে ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধনগুলো হচ্ছে এগুলো নিশ্চিতভাবে হচ্ছে আয়নিক বন্ধন। কেন? কারণ এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ আর O2- এর একটা মিশ্রণ। তোমরা জানো দুইটা করে ইলেকট্রন আদান প্রদান করতে পারে। ক্লোরিনের এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে ক্যালসিয়াম 2+ এবং এটা হচ্ছে 2Cl-। এখানে হচ্ছে 2 অ্যালুমিনিয়াম 3+ প্লাস 3 O2-। এই যে বিষয়গুলা নিশ্চিতভাবে তোমরা জানো, আমার বিশ্বাস। যদি না জানো তাহলে একটু মনকে প্রশ্ন করো যে কেন জানো না। বইয়ের মধ্যে আছে, তুমি ট্রাই করলে পারবা। বাট এখানে দেখো HCl কিন্তু আয়নিক যৌগ না। কারণ এই HClটা হচ্ছে ওরা ইলেকট্রন শেয়ার করে বা ভাগাভাগি করে যৌগ গঠন করেছে। তাহলে এই HCl হচ্ছে নিঃসন্দেহে সমযোজী যৌগ। তাহলে ঢাকা বোর্ড 2020-এর এই প্রশ্নটা হচ্ছে এটা সমযোজী যৌগ HCl। হ্যাঁ, ওকে। কার্বন ডাইঅক্সাইড যৌগে কার্বনের সুপ্ত যোজনী কত? এখন এই জায়গায় একটু আসি। তোমরা নিশ্চিতভাবে তোমাদের মনে আছে যে পরিবর্তনশীল যোজনী হচ্ছে যে সকল মৌলের একাধিক যোজনী থাকে এবং পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসেই। তো আমরা জানি কার্বনের ক্ষেত্রে যোজনী হচ্ছে 2ও হতে পারে, 4ও হতে পারে। তো যখন আমরা কার্বন মনোক্সাইড চিন্তা করি আর কার্বন ডাইঅক্সাইড চিন্তা করি, ভেবে দেখো যখন আমি কার্বন ডাইঅক্সাইড চিন্তা করি তখন কার্বনের যোজনী 4 আর অক্সিজেনের 2। তো যখনই 2টা এখানে এবং 4টা এখানে আসে আমরা C2O4 না লিখে এখানে লঘিষ্ঠকরণ করি এবং লঘিষ্ঠকরণ করে আমরা এখানে লিখি CO2।
আমি নিশ্চিতভাবে জানি যে এখানে কার্বনের সর্বোচ্চ যোজনীয় 4, এখানে কার্যকরী যোজনীয় 4, মানে 4 যোজনীটাই ব্যবহৃত হয়েছে। তাহলে আমি যদি 4 থেকে 4 মাইনাস করি, আমি এখানে পাবো হচ্ছে 0। তাহলে কার্বন ডাইঅক্সাইড যৌগে কার্বনের সুপ্ত যোজনী নিশ্চিতভাবে 0 হবে। এখন যদি প্রশ্ন করে এখানে সক্রিয় যোজনী কত, তাহলে 4 হবে। যদি সক্রিয় যোজনী হিসাব করতে চাও, তোমরা এইভাবে চিন্তা করবা যোজনীগুলো কীভাবে ব্যবহৃত হয়। যেমন এই যে ক্যালসিয়াম ক্লোরাইড, এখানে ক্যালসিয়ামের যোজনী 2, ক্লোরিনের যোজনী 1, এটা জানো, এই কারণে CaCl2 হয়েছে। এই যে অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের যোজনী 3 এবং অক্সিজেনের 2, এই কারণে এই যে ক্রিসকস হয়েছে। সো Al2O3 মানে হচ্ছে অ্যালুমিনিয়ামের যোজনী 3, অক্সিজেনের 2। ম্যাগনেসিয়াম অক্সাইডের কোনো সংখ্যা আমরা লিখি নাই, কেন? কারণ আমরা জানি ম্যাগনেসিয়ামের 2, অক্সিজেনের 2, লঘিষ্ঠকরণ করলে 1 হবে। সো Mg1O1 আমরা এইভাবে লিখি না, আমরা লিখি MgO, হুইচ ইজ ম্যাগনেসিয়াম অক্সাইড। ওকে, পারা যাওয়ার কথা। কোন জৈব যৌগ পোলার ধরনের? পোলার। এখন এই যে প্রশ্নটা হচ্ছে পোলার, এই পোলার মানেই হচ্ছে যে পোল সৃষ্টি হবে, মেরু সৃষ্টি হবে। যখনই তুমি এই শব্দটা মনে মনে চিন্তা করবা যে এটা হচ্ছে পোলার, এই পোল মানে হচ্ছে মেরু, অর্থাৎ তোমার ব্রেনে দুইটা শব্দ আসবে, একটা হচ্ছে প্লাস এবং মাইনাস, এটা হবে পোলারিটির ক্ষেত্রে। তো এইটার মানে সুন্দর ব্যাখ্যা তোমাদের কেমিস্ট্রি বইয়ে দেওয়া আছে। তোমরা নিশ্চিতভাবে এই পোলার যৌগের ক্ষেত্রে যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যার ক্ষেত্রে এই যে 101 নম্বর পেজের এই ব্যাখ্যাটা, এই চিত্রটা তোমাদের সামনে আছে। তো এই যে 101 নম্বর পেজের এই চিত্রটাতে কি লেখা আছে যে পানি কেন পোলার সমযোজী যৌগ, কারণ ওর মধ্যে কেন পোলারিটি আছে, কারণ অক্সিজেন ওর তড়িৎ ঋণাত্মকতা বেশি বলে ও হচ্ছে হাইড্রোজেনের সাথে যে ইলেকট্রনটা শেয়ার করে ও ওর দিকে নিয়ে নেয়, এই কারণে ও হচ্ছে নেগেটিভ হয়ে যায় এবং ও হচ্ছে পজিটিভ হয়ে যায়। এই ব্যাখ্যাটা তোমরা জানো। সুতরাং যদি প্রশ্ন করে নিচের কোনটি পোলার যৌগ, হ্যাঁ, বা নিচের কোনটি হচ্ছে পানিতে দ্রবীভূত হয়, দেখো অপশন কি কি? বেনজিন, ইথার, পেট্রোল। বেনজিন, ইথার, পেট্রোল তো এগুলো হচ্ছে হাইড্রোকার্বন। তো বেনজিন, ইথার, পেট্রোল এগুলো হাইড্রোকার্বন। তো পেট্রোল তো তোমরা জানো, তো ওই যে পেট্রোল হচ্ছে আংশিক পাতন কলমের একেবারে প্রথমে প্রাপ্ত যে যৌগগুলো। তো পেট্রোল যেগুলা, এই ইথার এবং হচ্ছে বেনজিন, এগুলা পানিতে দ্রবীভূত হবে না। বাট এখানে যে আছে চিনি, এই চিনি কিন্তু পোলার যৌগ এবং চিনি হচ্ছে পানিতে দ্রবীভূত হয়। তো চিনির সংকেত কি? চিনি হচ্ছে একটা ডাইস্যাকারাইড, C12H22O11, এটা হচ্ছে চিনি। তো চিনি পানিতে দ্রবীভূত হয়। আমাদের বাস্তবিক জীবনে আমরা দেখি যখন আমরা শরবত বানাই, তো লেবু এবং হচ্ছে চিনি দিয়ে আমরা শরবত বানাই, তো চিনি পানিতে দ্রবীভূত হচ্ছে বিকজ অফ দিস কেমিস্ট্রি। সহজ জিনিস। পরের কোয়েশ্চেন, ম্যাগনেসিয়াম ফসফেট যৌগে কতটি ফসফেট মূলক যৌগমূলক বিদ্যমান? এখন তোমরা আমারে বলো, ম্যাগনেসিয়াম ফসফেট এই যৌগটাতে কয়টা ফসফেট মূলক বিদ্যমান? এই প্রশ্ন আসলে কিভাবে চিন্তা করবা? তোমরা যারা এই অধ্যায়টাকে একটু করে ভাবছো যে কঠিন, আগে বলে আমি এটা নিজের থেকে বললাম, কারণ অনেক স্টুডেন্টকে আমি শুনেছি ওরা বলছে এটা কঠিন, কিন্তু কঠিন মানে হচ্ছে একটা মানুষ যেটা পারে না সেটাই কঠিন। তো এখন ম্যাগনেসিয়াম ফসফেট আমি যখন চিন্তা করব, এই যে ম্যাগনেসিয়াম আর এই হচ্ছে ফসফেট, তাই না? তো ম্যাগনেসিয়ামের যোজনী 2, এটা আমরা জানি। তো এই হচ্ছে 2, আর ফসফেট এটা একটা যৌগমূলক, ফসফেট যৌগমূলক। তোমরা যৌগমূলকের যে লিস্ট পড়েছ, তোমাদের মনে আছে? এই জায়গাটা কিন্তু মিস করা যাবে না। এই যে 87 নাম্বার পেজ, এই যে যৌগমূলকের লিস্ট, হাইড্রক্সিল, নাইট্রেট, নাইট্রাইট, কার্বনেট, ফসফেট, সালফেট, সালফাইড, এই যে যৌগমূলক কার যোজনী কত, এটা একটু মনে রাখতে হবে এবং এমনি মনে থাকে। তো ফসফেটের যোজনী হচ্ছে 3। তো 3 যদি হয়, আমরা কি করি? আমরা এটাকে এক্সচেঞ্জ করি, ম্যাগনেসিয়াম এখানে আর ফসফেট এখানে। তখন আমরা ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কি লিখি? আমরা লিখি হচ্ছে Mg3 এই ব্র্যাকেট PO4 হোল 2। এখন আমি দেখতেই পাচ্ছি যে এই যে ফসফেট মূলকটা আছে, এটার এখানে 2 আছে। আমি নিঃসন্দেহে বলতে পারি যে ম্যাগনেসিয়াম ফসফেট যৌগে ফসফেট মূলক আছে 2টা। কয়টা? 2টা। তার মানে এখানে হবে 2। ম্যাগনেসিয়াম ফসফেট যৌগে ফসফেট মূলক কয়টা আছে? 2টা আছে, মাথায় রাখো। পরের কোয়েশ্চেন, কোনটি পানিতে অদ্রবণীয়? ওই একই ধরনের কোয়েশ্চেন, দেখো এটা রাজশাহী বোর্ড 2020-এর প্রশ্ন। সো অপশন কি কি? কার্বন টেট্রাক্লোরাইড, HCl, ইথানোয়িক অ্যাসিড, ইথানল। আচ্ছা, ইথানোয়িক অ্যাসিড, ইথানল এবং HCl যে পানিতে দ্রবণীয়, এটা তো তোমরা জানো। অ্যালকোহল তো যে কোনো মাত্রায় পানিতে দ্রবণীয় হয়, ফ্যাটি অ্যাসিড দ্রবণীয়,
HCl দ্রবণীয়, পানিতে দিলে পানিতে HCl গ্যাসীয়, পানিতে দিলে HCl এর জলীয় দ্রবণ তৈরি হবে। তার মানে এখানে পানিতে অদ্রবণীয় হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড CCl4, অর্থাৎ এই CCl4 এটা একটা জৈব দ্রাবক এবং এই কার্বন টেট্রাক্লোরাইড পানিতে অদ্রবণীয়। এটা পানিতে অদ্রবণীয়, এইটা একটু তোমরা মাথায় রাখো, মনে রাখা যায়। অস্বাভাবিক কিছু নেই এবং অত্যন্ত কঠিন কিছুই নেই এখানে, আসলে সব সোজা। দেখো পরের প্রশ্ন, অ্যালুমিনিয়াম সালফেটের একটি অণুতে কয়টা পরমাণু থাকে? পরীক্ষা যদি এমন প্রশ্ন আসে, এটা রাজশাহী বোর্ড 2020-এরই প্রশ্ন। তো অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত লিখতে পারতে হবে। তো অ্যালুমিনিয়াম সালফেট হচ্ছে এইটা অ্যালুমিনিয়াম, আর এটা হচ্ছে সালফেট। অ্যালুমিনিয়ামের যোজনী 3, সালফেটের 2। তোমরা ওই যে 87 নম্বর পেজ থেকে জানো। তো আমি যখন এটাকে এক্সচেঞ্জ করব, অ্যালুমিনিয়াম 2 আসবে, সালফেট 3 আসবে। তখন আমরা সংকেত কি লিখি? আমরা লিখি যে Al2, এই যে SO4 এটা হচ্ছে হোল 3। তখন আমরা কি গুনি? আমরা গুনি হচ্ছে কয়টা পরমাণু আছে। এই যে অ্যালুমিনিয়াম 2টা, তারপর এই যে ব্র্যাকেট সালফারের হচ্ছে 1টা, অক্সিজেনের হচ্ছে 4টা, ইনটু হচ্ছে 3। তাহলে এই হচ্ছে 4 আর 1 5, 3 5 15 আর 2 যোগ করলে হবে 17। তাহলে অ্যালুমিনিয়াম সালফেট এই যৌগটাতে 17টা পরমাণু আছে। এটা মুখস্থ রাখতে হবে না, এটা বুঝতে হবে। এবং অ্যালুমিনিয়াম সালফেটের মধ্যে মৌল আছে কয়টা যদি বলে, তাহলে 3টা। কি? অ্যালুমিনিয়াম, সালফার আর অক্সিজেন। তাহলে 3টা আছে হচ্ছে মৌল আর 17টা হচ্ছে পরমাণু। এই যে এখানে প্রশ্ন করেছে অ্যালুমিনিয়াম সালফেটের একটি অণুতে কয়টি পরমাণু আছে, অ্যান্সার হবে 17টি। নিচের কোনটির জলীয় দ্রবণ বিদ্যুৎ অপরিবাহী? আচ্ছা, এখানে অপশন যে আছে তুতে, অ্যামোনিয়া, ভিনেগার, চিনি। অ্যাকচুয়ালি এখানে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন্স এখানে ভিনেগার, অ্যামোনিয়া, তুতে হবে না, এক্ষেত্রে হবে চিনি। নিচের কোন অণুতে মুক্তজোর ইলেকট্রন বেশি আছে? আচ্ছা, এই প্রশ্ন যদি করে তখন একটু কঠিন হয়ে যাবে, কারণ আমাকে যখন চারটা যৌগ দিয়ে দিবে তখন 4টা যৌগ থেকে হিসাব করতে হবে যে কোনটি মুক্ত ইলেকট্রন বেশি। এখানে কোয়েশ্চেন করেছে নিচের কোন অণুতে মুক্তজোর ইলেকট্রন বেশি। অপশন দেখো, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, হাইড্রোজেন। তুমিই বলো, শর্টলি চিন্তা করে আমি কেমন করে বুঝতে পারবো যে মুক্তজোর বেশি কোথায়? মুক্তজোর তারই বেশি হবে যার ইলেকট্রন সংখ্যা বেশি। আমি যদি এটা স্বাভাবিক দৃষ্টিতে চিন্তা করি, তো এখানে আছে নাইট্রোজেনের কত? 7, তাই না? তো নাইট্রোজেনের যদি N2 গঠন করার মুক্তজোর ইলেকট্রন এরকম হবে না। কেন হবে না আমি একটু বলে দিচ্ছি, আমার মনে হচ্ছে এটা একটু বলে দেওয়া দরকার। তোমরা একটু দেখো যে যদি এইরকম হয় N2, তোমরা কি জানো N2 স্ট্রাকচারটা হচ্ছে এইরকম, মাঝখানে হচ্ছে 3টা বন্ড থাকবে। যদি প্রশ্ন আসে এরকম O2, তাহলে নিশ্চিতভাবে 2টা থাকবে। যদি এখানে আসে এরকম ক্লোরিন, তাহলে এরকম থাকবে। এবং কেন এটার মধ্যে 3টা দাগ দিলাম, 2টা দিলাম, 1টা দিলাম, এইটারও কিন্তু ব্যাখ্যা আমি দিয়েছি যে কতটা ইলেকট্রন সে শেয়ার করছে তার অষ্টক পূরণ করার জন্য। এটা হচ্ছে কথা। অপশনে দিয়েছে নাইট্রোজেন, ক্লোরিন, অক্সিজেন, হাইড্রোজেন। তো নাইট্রোজেন, ক্লোরিন, অক্সিজেন আর হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের স্ট্রাকচারটা হবে এইরকম। আমি বুঝতেই পারতেছি এদের মধ্যে সবচেয়ে বেশি ইলেকট্রন আছে ওর, তার মানে মুক্তজোর ওরই বেশি হওয়ার কথা, এটা স্বাভাবিক ধারণা। কিন্তু যদি তুমি এটাকে এঁকে দেখতে চাও, তাহলে দেখবা যে এই যে ক্লোরিন, এইটার যে স্ট্রাকচার, এইটার যে ক্লোরিন, ও যখন বন্ধন গঠন করে তখন এই যে ওর ফার্স্ট শেল, এই যে ওর ফার্স্ট শেল, এই যে ওর সেকেন্ড শেল, এই যে ওর সেকেন্ড শেল। আচ্ছা, ধর এটাকে থার্ড বানাই দিলাম, এটাকে সেকেন্ড বানাই দিলাম। তখন কি হয় আমরা জানি, সেকেন্ড শেলে ইলেকট্রন কিন্তু 7টা করে। ক্লোরিনের যেহেতু 17, তাহলে ক্লোরিনের 17 হলে ওর 17টা ইলেকট্রন, ওর 17টা ইলেকট্রন, তার মানে ওর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 7। তাহলে এখানে ফার্স্ট শেলে 2টা, ধর এটাকে আমি ফার্স্ট শেল হিসাবে চিন্তা করছি 2টা, পরের শেলে 8টা দিলাম না, পরের শেলে 7টা। তো সে 7টা ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন আর ওর একটা ইলেকট্রন ওরা শেয়ার করে, বাকি ওর যে 6টা আছে, এগুলো তো আছেই। তার মানে এই যে 6টা ইলেকট্রন, ওর 6টা, ওর 6টা, দুইটাই কিন্তু আনইউজড, এগুলো ব্যবহৃত হচ্ছে না। এই যৌগে মুক্তজোর ইলেকট্রনের সংখ্যা বেশি। তার মানে কয়টা? এই যে দেখো, 1, 2, 3, 4, 5, 6।
তার মানে ক্লোরিন অণুতে মুক্তজোর ইলেকট্রন আছে হচ্ছে 6টা, বন্ধন জোর কয়টা? এই যে একটা। তার মানে 1 বন্ড পেয়ার ইলেকট্রন, পেয়ার মানেই হচ্ছে 2টা। সো 1 বন্ড পেয়ার অ্যান্ড 6 লোন পেয়ার ইলেকট্রন ক্লোরিন মলিকিউলসের মধ্যে আছে। ঠিক আছে, পরের কোয়েশ্চেন, নিচের কোনটি, হ্যাঁ তার মানে এই 8 নম্বর কোয়েশ্চেনটা যেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2020-এ আসছে, তুমি বুঝতে পারতেছো জিনিসটাকে কিভাবে ভাবতে হচ্ছে। দেখো পরের কোয়েশ্চেন, নিচের কোনটি যৌগমূলক? আমি সিরিয়াসলি বলছি এই প্রশ্নগুলো কিন্তু খুবই মজার এবং পারলে কেমিস্ট্রিটাকে অনেক ভালো মতন বোঝা যাবে। নিশ্চিতভাবে তোমরা মাথা রেখো যে এটা হচ্ছে পরীক্ষায় যদি আসে তোমাদেরকে অ্যান্সার করার জন্য কেমিস্ট্রির যেই বিদ্যাবুদ্ধি তোমরা অর্জন করেছো এটাকে সম্পূর্ণ অ্যাপ্লাই করতেই হবে। প্রশ্ন করেছে নিচের কোনটি যৌগমূলক? এখানে দেখো NO2, SO2, SiO2, P2O3 কি দিয়েছে? এই যে NO2, SO2, SiO2, N2O3। তোমরা কি জানো যৌগগুলো কি? একটু ভাবো যে এখানে হচ্ছে NO2 এটা কিন্তু নাইট্রাইট, SO2 এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড, SiO2 এটা হচ্ছে সিলিকা বা বালি সিলিকন ডাইঅক্সাইড, N2O3 হচ্ছে ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড। আমার জ্ঞান মতে এই তিনটাই হচ্ছে যৌগ। কারণ কি, এই সালফার দিয়ে যে যৌগমূলক হয় একটা হচ্ছে সালফাইড আর একটা হচ্ছে সালফেট। এই দুইটা যে নিশ্চিতভাবে যৌগ আমি জানি, যেহেতু আমি MCQ সলভ করছি এত বেশি চিন্তার আমার দরকার নাই। আমি দেখতেই পাচ্ছি যে NO2 এইটা হচ্ছে নাইট্রাইট, আরেকটা যৌগমূলক আছে সেটা হচ্ছে NO3 মাইনাস। সুতরাং এই যে নাইট্রেট, ট্রেট উচ্চারণটা হচ্ছে ট্রেট হবে, নাইট্রেট, নাইট্রেট। আর এই যে নাইট্রাইট, নাইট্রাইট, এই যে নাইট্রাইট, এই কারণে এটা হচ্ছে যৌগমূলক। তাহলে এই যে কোয়েশ্চেনটা যে করেছে কুমিল্লা বোর্ড 2020-এ খুব মজার প্রশ্ন এবং এটা যৌগমূলক হচ্ছে NO2 হবে। কোনটি সমযোজী অণু গঠন করে? প্রশ্ন চট্টগ্রাম বোর্ড 2020, সোডিয়াম, নিকেল, নিয়ন এবং নাইট্রোজেন। আমি তো নিশ্চিত যে নিকেল গঠন করে, নিকেল এটা ধাতু, সোডিয়াম এটা ধাতু, এটা আয়নিক যৌগ গঠন করবে। নিয়ন Ne যেটা, এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, ও যৌগ গঠন করবে না, বাকি থাকলো নাইট্রোজেন। এবং আমরা জানি নাইট্রোজেন সমযোজী যৌগ গঠন করে। নাইট্রোজেন ও নিজের সাথেই যখন যুক্ত হয় তখন N2 হয়, ও যখন হাইড্রোজেনের সাথে যুক্ত হয় তখন NH3 হয়। এগুলো নিশ্চিতভাবে সমযোজী যৌগ, কারণ নাইট্রোজেন হচ্ছে অধাতু। জানা থাকবে এবং তোমরাও পারবা। পরের কোয়েশ্চেন, H2S এ সালফারের সুপ্ত যোজনী কত? H2S মানে হাইড্রোজেন সালফাইড। এখন তুমি আমাকে বলো, যখন তুমি H2S চিন্তা করতেছ সালফারের কত যোজনী ব্যবহৃত হয়েছে এখানে? তো এখন সুপ্ত যোজনী কত? এখানে আমি জানি হাইড্রোজেনের 1, সালফারের 2, যোজনী 2 ব্যবহৃত হয়েছে। কেন? কারণ H এর যোজনী 1, সালফারের হচ্ছে 2। যখন যৌগ গঠন করে এই যে 2টা এখানে, 1 এখানে আসে। বিষয়টা এরকম। তাহলে আমি যখন লিখি H2S এই যৌগে হাইড্রোজেনের নিচে 2 লিখেছি, এটা হচ্ছে সালফারের যোজনী 2। তো যেহেতু সালফারের সর্বোচ্চ যোজনী 6, তাহলে 6 থেকে 2 বাদ দিলে আমি পাবো হচ্ছে 4। এই কারণে নিশ্চিতভাবে আমি বলতে পারবো হাইড্রোজেন সালফাইড যৌগে সালফারের সুপ্ত যোজনী হচ্ছে 4। হ্যাঁ, ওকে, ডান। পরের প্রশ্ন, BNA নাইট্রোজেনের যোজনী কত? BN মানে হচ্ছে কি জানো? বোরন নাইট্রাইড। BN বোরন নাইট্রাইড। এখানে কিছুই লেখা হয় নাই, এটার মানে হচ্ছে বোরনের যোজনী 3 আমি জানি, নাইট্রোজেনের যোজনী 3 কারণেই কিছু লেখা হয় নাই, কারণ 3 আর 3 আমরা এভাবে B3N3 লিখি না, আমরা কি লিখি? BN। যেহেতু আমরা BN লিখি সুতরাং এখানে বোরনের যোজনীয় 3, নাইট্রোজেনের যোজনীয় 3, সুতরাং বোরন নাইট্রাইড এই যৌগে নাইট্রোজেনের যোজনী 3 হবে। কেন 3 হবে? কারণ নাইট্রোজেনের আরও যোজনী হয়, 1, 2, 3, 4, 5ও হয়। সো নিচের কোনটি বিদ্যুৎ অপরিবাহী? অপশন দেখো, লোহার টুকরা না, লোহা তো বিদ্যুৎ পরিবাহী। সোডিয়াম ক্লোরাইড দ্রবণ, তাও না, সোডিয়াম ক্লোরাইড তো হচ্ছে আয়নিক যৌগ, এটা বিদ্যুৎ পরিবহন করবে দ্রবীভূত অবস্থায়। C2H5OH এটা হচ্ছে ইথানল, এইটাও কিন্তু করবে না। C2H5OH
এটা বিদ্যুৎ পরিবহন করবে। অপরিবাহী হচ্ছে কঠিন ক্যালসিয়াম ক্লোরাইড। এখন প্রশ্ন হচ্ছে, দেখো মজার ব্যাপারটা, এটা হচ্ছে সিলেট বোর্ড, বরিশাল বোর্ড 2020-এর প্রশ্ন। হ্যাঁ, বরিশাল বোর্ড 2020-এর প্রশ্ন। CaCl2 এটা ক্যালসিয়াম ক্লোরাইড তো আয়নিক যৌগ, সবাই জানে, কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইড এখানে যখন সলিড লিখে দেয় এর মানে হচ্ছে এটা বিদ্যুৎ পরিবহন করবে না, কারণ আয়নিক যৌগগুলো কেবলমাত্র দ্রবীভূত বা গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। ক্যালসিয়াম ক্লোরাইড দেখলেই কিন্তু এটা আয়নিক যৌগ বোঝা যাবে, কিন্তু S ফর সলিড, এটা বিদ্যুৎ পরিবহন করবে না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, নিচের প্রশ্নটা হচ্ছে, নিচের কোন যৌগ বৃহৎ অণু গঠন করে? এটা ঢাকা বোর্ড 2019-এর প্রশ্ন। এখন বৃহৎ অণু মানে কি? অণু তো আমরা যেভাবে দেখতেছি, অণু দেখে কেমন করে বুঝবো যে কোনটা বৃহৎ আর কোনটা হচ্ছে গিয়ে ক্ষুদ্রতম? বলে স্যার এটা হচ্ছে আমরা কেমন করে বুঝি? আমরা দেখি যে আমরা যখন পিঁপড়াকে দেখি, পিঁপড়া দেখি খুব ছোট। আমরা যখন জিরাফ দেখি তখন জিরাফ হচ্ছে খুব বড়। দেখে বুঝি, আমরা জানি যে দেখে বুঝি। এখন আমরা দেখতে গেলে আমাদেরকে অণুর স্ট্রাকচার দেখতে হবে। এখানে যে প্রশ্ন করেছে ঢাকা বোর্ড 2019-এ, অপশনগুলো হচ্ছে এরকম যে কার্বন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, এরপরে অ্যারোমেটিক যৌগ দিয়েছে। এটা অ্যারোমেটিক যৌগটা হচ্ছে এরকম, ওরা হচ্ছে দিয়েছে এইরকম যে এইটা হচ্ছে OH, এটা অ্যাকচুয়ালি ফেনল। হ্যাঁ, আরেকটা এরকম দিয়েছে, এরকম দিয়ে, হ্যাঁ, এই ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড। তো এটা অ্যাকচুয়ালি কি? যদি এটাকে এখানে ডাবল বন্ড একান্তর না দিত আমি বুঝতাম অন্য কিছু, এটা সাইক্লোহেক্সেন হইতে পারতো, কিন্তু যেহেতু এখানে ডাবল বন্ড একান্তর দ্বিবন্ধন আছে, তার মানে আমি এটা ধরে নিব এটা হচ্ছে বেনজিন। যেহেতু এটা বেনজিন এবং এখানে ভিতরে রেজোনেন্স আছে OH, মানে এটা ফেনল, এরা অবশ্যই বৃহৎ অণু গঠন করে না, কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় করে না। কেন সিলিকন ডাইঅক্সাইড করে? এর কারণ হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি বালি, এবং এটা নিয়ে অনেক লেখাপড়া আছে যে কার্বন এবং সিলিকন একই গ্রুপের সদস্য হওয়া সত্ত্বেও কার্বনের যে অক্সাইড এটা গ্যাসীয় হয়, সিলিকনের অক্সাইড কেন কঠিন হয়, মানে এটা কেন বালি হয়? কারণ সিলিকন ডাইঅক্সাইড এরা হচ্ছে একটা লম্বা অণু গঠন করতে পারে। মানে দেখা গেছে এই যে সিলিকন এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে লম্বা যৌগ গঠন করতে পারে। তো দেখা গেছে যে এই যে এখানে অক্সিজেন হবে, তারপরে এখানে সিলিকন হবে, হ্যাঁ, তারপরে হচ্ছে অক্সিজেন হবে, তারপরে সিলিকন হবে, অক্সিজেন হবে, এরকমভাবে প্রত্যেকটা, অ্যাকচুয়ালি প্রত্যেকটা এরকমভাবে, এভাবে না দিয়ে আমি তোমাদেরকে দেখাই যে সিলিকনের সাথে সিলিকন, সিলিকনের সাথে সিলিকন, সিলিকনের সাথে সিলিকন, এইভাবে যুক্ত হইতেই থাকে। সো এইভাবে সিলিকনের যোজনী 4, অক্সিজেনের হচ্ছে 2, সো 2 এটা মেনটেন থাকবে। আবার যদি এখানে অক্সিজেন থাকে তাহলে এই অক্সিজেন আবার এই সিলিকনের সাথে যুক্ত হবে। তো এখানে যদি অক্সিজেন থাকে এইটা আবার সিলিকনের সাথে যুক্ত হবে। তো এখানে অক্সিজেন থাকলে ও হচ্ছে সিলিকনের সাথেই যুক্ত হবে। তো এইভাবে হচ্ছে ওরা স্ট্রাকচার ফর্ম করে। তার মানে এই যে স্ট্রাকচারগুলো করতেছে, এইখানে তুমি দেখো প্রত্যেকটা ক্ষেত্রে অক্সিজেনের যোজনী 2 থাকবে। ও যদি অক্সিজেনের সাথে করে তো প্রত্যেক ক্ষেত্রেই হচ্ছে এই সিলিকন অক্সিজেনের সাথে এইভাবে যুক্ত থাকে। সো দেখা গেছে সিলিকনের প্রত্যেক ক্ষেত্রে যোজনী 4 হয়, কিন্তু অক্সিজেনের 2 হয়। সো এটা এমনভাবে কানেক্টেড থাকে যেন ওরা একটা ক্রিস্টালের মতন করে পুরা একটা লম্বা বৃহৎ অণু গঠন করতে পারে। সুতরাং সিলিকন ডাইঅক্সাইড বৃহৎ অণু গঠন করে, বেনজিন, ফেনল আর কার্বন ডাইঅক্সাইড করে না, অ্যাকর্ডিং টু দ্য অপশনস। কোন যৌগে পোলারিটি বিদ্যমান? এটা দেখার সাথে সাথে তুমি আগে বুঝবা যে অপশন কি কি আছে। কার্বন ডাইঅক্সাইড না, মিথেন না, PCl3 মানে ফসফরাস ট্রাইক্লোরাইড তাও না, এখানে অপশন আছে HF, হাইড্রোজেন ফ্লোরাইড। নিশ্চিতভাবে এটা পোলারিটি বিদ্যমান। কেন? কারণ আমরা জানি যখন হাইড্রোজেন আর ফ্লোরিন যৌগ গঠন করে তখন হাইড্রোজেনের সাথে ফ্লোরিন ইলেকট্রন শেয়ার করে, ঠিক আছে, কিন্তু ফ্লোরিন সেই ইলেকট্রনগুলো নিজের কাছে নিয়ে নেয়, তাই ও নেগেটিভ হয়ে যায় আর হাইড্রোজেনটা পজিটিভ হয়ে যায়। সো দ্যাট ইজ ওয়াই হাইড্রোজেন ফ্লোরাইড যৌগে এইটার পোলার, বিকজ ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। ওকে, আচ্ছা, ক্যালসিয়াম হাইড্রাইড এইটাতে কি ধরনের বন্ধন বিদ্যমান? নিশ্চিতভাবে মনে রাখবা ক্যালসিয়াম হাইড্রাইড হচ্ছে আয়নিক যৌগ, CaH2। ক্যালসিয়াম হাইড্রাইড হচ্ছে আয়নিক যৌগ এবং এরা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে এই ঘটনাটা ঘটাচ্ছে।
সো আমি খুব সিম্পলি লিখতে পারবো এটা, যে যখন আমি ক্যালসিয়াম হাইড্রাইড লিখতেছি এইটা নিশ্চিতভাবে এটা হচ্ছে আয়নিক, নিশ্চিতভাবে এটা আয়নিক। পরের কোয়েশ্চেন, কোনটি পানিতে অদ্রবণীয়? আবার একই প্রশ্ন, উত্তর হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। পরের কোয়েশ্চেন, দিনাজপুর বোর্ড 2019, ফসফরাস পেন্টাক্লোরাইড অণুতে বন্ধনজোড় ইলেকট্রন কয়টা? আচ্ছা, এইটা একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা তোমাদের, ফসফরাস পেন্টাক্লোরাইড, তাই না? তো ফসফরাসের যখন ধরো 2 হবে, 8 হবে এবং বাইরে হচ্ছে 5, ইলেকট্রন কয়টা? 5টা। তো এই যে বাইরের শেলে যে ইলেকট্রন 5টা, 1 2 3 4 5, এদের সাথে 5টা ক্লোরিন অ্যাড হয় না? তো তুমি জানো যে এইখানে একটা ক্লোরিন, এইখানে একটা ক্লোরিন, এই যে একটা, এই যে একটা এবং এই যে একটা, তো প্রত্যেকটা ইলেকট্রনই তো এখানে ইউজড হচ্ছে। তো ক্লোরিনের এই যে একটা করে ইলেকট্রন এখানে আসবে, ক্লোরিনের একটা করে ইলেকট্রন এখানে আসবে, তো আসলে কি হয়, এখানে হচ্ছে মোট 5টাই বন্ধনজোড় ইলেকট্রন থাকে। এবং এটা খুব এসেনশিয়াল একটা কোয়েশ্চেন, যে যখনই এখানে ক্লোরিন আমি চিন্তা করছি যে ফসফরাস পেন্টাক্লোরাইড হচ্ছে, ক্লোরিনের বাইরে ইলেকট্রন 7টা, তাহলে প্রত্যেকটা ক্লোরিনের 6টা করে ইলেকট্রন আনইউজড আছে। মনে করে দেখো যে এখানে কিন্তু 1 2 3 4 5 6 আছে, এখানে 1 2 3 4 5 6 আছে। তো প্রত্যেকটা ক্লোরিনের যদি এইরকম 6টা করে ইলেকট্রন আনইউজড থাকে বা যারা হচ্ছে বন্ধন গঠন করে নাই, এবার তুমি আমাকে বলো তাহলে এই যৌগের মুক্তজোড় ইলেকট্রন কয়টা? এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। প্লিজ রিমেম্বার দিস ওয়ান, যে PCl5 এই যৌগে লোন পেয়ার বা মুক্তজোড় ইলেকট্রন আছে প্রতি ক্লোরিনে 3টা করে। তো টোটাল ক্লোরিন 5টা, টোটাল 15টা মুক্ত জোড় ইলেকট্রন আছে, মানে 15 জোড়া ইলেকট্রন। তার মানে মুক্ত জোড় এইখানে, প্লিজ রিমেম্বার, মুক্ত জোড় ইলেকট্রন এখানে আছে হচ্ছে 15টা, রিমেম্বার প্লিজ। এবং বন্ধন জোড় ইলেকট্রন এখানে আছে 5টা। তার মানে এই মুক্ত জোড় মানে হচ্ছে লোন পেয়ার, আর বন্ধন জোড় মানে বন্ড পেয়ার। সো মুক্ত জোড় ইলেকট্রন 15টা, বন্ধন জোড় ইলেকট্রন 5টা। কেন? এই যে 1 2 3 4 5। এবং এইটা কিন্তু তোমরা ভুলো না। এবং আরও মজার ব্যাপার, এই ফসফরাস পেন্টাক্লোরাইড যখন ও যৌগ গঠন করে, ফসফরাসের বাইরে দেখো 10টা ইলেকট্রন অর্জিত হয়। তার মানে এটা একটা অষ্টক সম্প্রসারণেরও একটা এক্সাম্পল, তোমরাও এটা জানো, এটা হচ্ছে অক্টেট এক্সপ্যানশন। সো তুমি যদি এটাকে বলো অক্টেট এক্সপ্যানশন, দিস ইজ অলসো রাইট। তার মানে এইটা হচ্ছে অষ্টক সম্প্রসারণ, এটার একটা এক্সাম্পল, অষ্টক সম্প্রসারণ। ওকে, দেখো পরের কোয়েশ্চেন, এক অণু ফেরিক কার্বনেটে পরমাণুর সংখ্যা কত? ফেরিক কার্বনেট কিন্তু, তার মানে তুমি নিশ্চিত যে Fe আর কার্বনেটের ক্ষেত্রে কার্বনেটের যোজনী 2, শিওর। যখন এটা ফেরিক বললো তার মানে এটা হচ্ছে 3। যদি 3 হয় তাহলে এবার আমাকে বলো, তাহলে এই 2 এখানে, এই 3 এখানে, তাহলে স্ট্রাকচারটা কি হবে? এটা হবে এরকম যে Fe2CO3 প্রশ্ন করেছে এই ফেরিক কার্বনেট কই গেল, ফেরিক কার্বনেট পরমাণুর সংখ্যা কত? এখন পরমাণুর সংখ্যা কত বের করো। তুমি চিন্তাই করতে পারছো, এখানে আয়রন হচ্ছে 2টা, প্লাস কার্বন হচ্ছে 1টা, অক্সিজেন হচ্ছে 3টা, ইন্টু 3, তার মানে 3 আর 1 4, 3 4 12, 12 আর 2 হচ্ছে 14। তার মানে ফেরিক কার্বনেট এই যৌগে পরমাণুর সংখ্যা নিঃসন্দেহে 14। রিমেম্বার দিস ওয়ান, 14। পরের কোয়েশ্চেন, ফ্লোরিন অণুতে কয় জোড়া মুক্ত ইলেকট্রন আছে? ফ্লোরিন, এবার একটু ভাবো তো মনে মনে যে এটা কোথাকার কোয়েশ্চেন, কুমিল্লা বোর্ড 2019। ফ্লোরিন অণুতে কয় জোড়া মুক্ত ইলেকট্রন আছে? এখন ফ্লোরিনের বাইরে কয়টা? 7টা। তো F2 যখন গঠন করবে, একটু ভাবো যে ফ্লোরিনের বাইরে যদি 7টা হয়, তাহলে ধরো এইটা হচ্ছে ফ্লোরিন, ওরও 7টা, ওরও 7টা, তাহলে ওর যে বাইরের শেল এবং ওর যে বাইরের শেল, দুইটা শেলের মধ্যে ওরা দুইজনই একটা করে ইলেকট্রন শেয়ার করতেছে। তাহলে ওর যে বাইরে 6টা যে আরও এক্সট্রা আছে, ওরও বাইরে 6টা এক্সট্রা আছে। তাইলে এবার আমাকে বলো, ফ্লোরিন যখন অনুগঠন করে মানে F2 হয়, এটা হচ্ছে F2 স্ট্রাকচার। এখন তুমি ভাবো
যে এই F2 স্ট্রাকচারে এই যে 1 2 3, এই যে দেখো 1 2 3 টোটাল, এই পাশে 3টা এই পাশে 3টা, 6 জোড়া মানে মুক্ত ইলেকট্রন থাকে। তার মানে মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে 6টা, বন্ধন জোড় একটা। তার মানে এই যোগে বন্ড পেয়ার হচ্ছে 6 এবং লোন পেয়ার হচ্ছে 1। এটা একটু মাথায় রেখো প্লিজ, পরীক্ষায় আসবে। মানে এই ধরনের প্রশ্ন আসলে পারবা। আর পরীক্ষায় আসার জন্যই বা কেন, আমরা একটা জিনিসকে যতটুকু পারি পড়ার চেষ্টা করব। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইডের ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস নিচের কোনটিকে সমর্থন করে? এটা তো আর বলার বাকি নেই, তোমরা পারবা। সোডিয়াম ক্লোরাইডের ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস, সোডিয়াম ক্লোরাইডের ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম প্লাস। তো সোডিয়াম প্লাস মানে ওর 11টা থেকে একটা দিয়ে দিবে, থাকবে 10টা। তাহলে এখানে যে অপশন, এখানে Al3+ হবে সেম। কেন? কারণ Al3+ কি হয়, যে আমরা কি জানি, যে আমরা জানি যে সোডিয়াম প্লাস ও তো একটা ইলেকট্রন দিয়েছে, তার মানে এই সোডিয়াম প্লাসের ইলেকট্রন সংখ্যা 10, অ্যালুমিনিয়ামের ছিল 13, ও যদি 3+ হয় তাহলে এটা হবে 10। তার মানে সোডিয়াম প্লাস এটাও 10টা, অ্যালুমিনিয়াম 3+ এটাও 10টা। পারা যাবে। পরের কোয়েশ্চেন, চিনির সংকেত কোনটা? এটা পারবো আমরা, C12H22O11। অ্যামোনিয়া অণুতে কতটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? এবার একটু ভাবো তো, অ্যামোনিয়াতে নাইট্রোজেনের কত? 5। তাহলে নাইট্রোজেনের 5 হলে ওর বাইরে কত? নাইট্রোজেনের 5 হলে একটু ভাবি যে ওর হচ্ছে বাইরে হচ্ছে 5টা, তাহলে ও 3টা হাইড্রোজেনের সাথে শেয়ার করতেছে, তাই না? তো যদি ওর এই ইলেকট্রনটা সে হাইড্রোজেনের সাথে, এই ইলেকট্রনটা হাইড্রোজেনের সাথে, এইটা হাইড্রোজেনের সাথে শেয়ার করে, ওর বাকি থাকবে 2টা। তাহলে এই 2টা ইলেকট্রন হচ্ছে ওর নিঃসঙ্গ ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রন। তার মানে অ্যামোনিয়া যৌগে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল একটা, মানে 1 জোড়া। নিঃসঙ্গ ইলেকট্রন যুগল হচ্ছে 1 জোড়া। পরের প্রশ্ন, ক্যালসিয়াম ফসফেটে মোট পরমাণুর সংখ্যা কত? আবার একই প্রশ্ন। এই যে যৌগগুলো দিয়ে পরমাণুর সংখ্যা জানতে চায়, এটা তোমাদের একটা খুব সিরিয়াস একটা কোয়েশ্চেন। আমার কেন যেন মনে হয় এটা এতবার যেহেতু বোর্ডে আসছে, এই ধরনের একটা প্রশ্ন পরীক্ষায় আসবে। তো তুমি যখন চিন্তা করবা ক্যালসিয়াম ফসফেটের কথা, একটু মনে মনে ভাবো। তো ক্যালসিয়াম হচ্ছে 2, তার মানে ফসফেট হচ্ছে 3। ফসফেটের যোজনী 3। এখন যদি এক্সচেঞ্জ করি আমি, তাহলে 3 এখানে, 2 এখানে, তাহলে সংকেত কি হবে? সংকেত হবে Ca3PO4 2। তাহলে এখন পরমাণুর সংখ্যা কত? এই যে 3, তাহলে এখানে আমি লিখবো হচ্ছে 3 যোগ ফসফরাস হচ্ছে 1 4, যোগ করলে হবে 2 4 আর 1 5, 2 গুণে 10 আর 3 হচ্ছে 13, টোটাল হচ্ছে 13টা। ক্যালসিয়াম ফসফেট যৌগে কত? 13 পরমাণু সংখ্যা। পরের কোয়েশ্চেন, অ্যামোনিয়া অণুতে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কতটি? একই প্রশ্ন, ওই যে একটু আগে করলাম, মুক্তজোড় ইলেকট্রন 1টি, সকল বোর্ড 2018 প্রশ্ন। PCl3 যৌগটিতে কত জোড়া ইলেকট্রন মুক্তজোড় থাকে? PCl3 যৌগে কত জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে? এটা খুব মজার প্রশ্ন। একটু মাথায় রাখো যে ফসফরাস, যেটা তুমি ভাবতেছ যে ফসফরাস, এটা হচ্ছে ধরো ফার্স্ট শেল, এটা হচ্ছে সেকেন্ড শেল, এটা হচ্ছে থার্ড শেল। যেহেতু ফসফরাসের 15, তো 15 হইলে তুমি কি জানো যে এইখানে একটা ক্লোরিন, এইখানে একটা ক্লোরিন আর এইখানে আরেকটা ক্লোরিন অ্যাড হচ্ছে। এখন ফসফরাসের বাইরে কত? 5 না? 5 তো। তাহলে ওর যে এখানে 2টা ইলেকট্রন আছে ফ্রি, এটাও মাথা রাখতে হবে। তাহলে এই যে ফসফরাসের 1টা 2টা আর হচ্ছে 3টা, টোটাল 5টা। তো এখানে যদি ক্লোরিন হয়, তো প্রতিটা ক্লোরিনের আবার 7টা করে। তাহলে এই যে 1 2 3 4 5 6 7, এখানে 1 2 3 4 5 6, এই যে 7, তারপরে এই যে 1 2 3 4 5 6 7। তার মানে কি? তার মানে হচ্ছে এই PCl3 যৌগটাতে মুক্তজোড় ইলেকট্রন আছে 10টা। ভাবো একটু, 10টা। তার মানে এই যে হচ্ছে 1, এই যে 2 3 4 5 6 7 8 9 10। সুতরাং PCl3 এই যৌগে লোন পেয়ার মানে হচ্ছে মুক্তজোড় আছে 10টা।
এটা ভুল করা যাবে না। আর বন্ধন জোড় আছে 3টা, তার মানে বন্ড পেয়ার হচ্ছে 3। এইটা কিন্তু মিস্টেক করো না, হয়তো তোমাদের মুখস্থ হয়ে যাবে, পরীক্ষার খাতায় তুমি রাইটলি অ্যান্সার করবা, বাট বুঝে। পরের কোয়েশ্চেন, কোন মৌলটি একাধিক যোজনী প্রদর্শন করে? তার মানে পরিবর্তনশীল যোজনী। তো এখানে অপশন দিয়েছে অক্সিজেন, সোডিয়াম, ফ্লোরিন, ফসফরাস। অক্সিজেনের তো 2, হামেশা 2, সোডিয়াম 1, ফ্লোরিন 1, বাট ফসফরাস এটার আমরা জানি সাধারণত ফসফরাসের 3ও হয়, 5ও হয়। এই কারণেই তো ফসফরাস পেন্টাক্লোরাইড হয়। তার মানে এখানে ফসফরাসের একাধিক যোজনী থাকবে, তার মানে ফসফরাসের পরিবর্তনশীল যোজনী থাকে, মনে থাকবে। এবার প্রশ্ন হচ্ছে অ্যাসিটেট মূলকের যোজনী কত? ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড 2017। অ্যাসিটেট মূলকের যোজনী 1। অ্যাসিটেট যোজনী 1। নিচের কোন যৌগটিতে ক্যাটায়ন এবং অ্যানায়নের ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান? এটা একটা খুব ইজি কোয়েশ্চেন দেয় সবসময়, কারণ নিচের কোন যৌগের ক্যাটায়ন এবং অ্যানায়ন ইলেকট্রন সংখ্যা সমান এটা বোঝা লাগবে। কারণ ক্যাটায়নটা কখন হবে? ক্যাটায়নটা ইউজুয়ালি কখন হয়? যখন সে ইলেকট্রন দেয়, আর অ্যানায়ন হয় যখন ইলেকট্রন নেয়। তো যৌগের দিকে তাকালেই আমাদের বুঝতে হবে যে কে কতটা দিতে পারে আর নিতে পারে। নিয়ে কয়টা হবে, দিয়ে কয়টা হবে, দিলে কি প্লাস, নিয়ে কি মাইনাস, এই হলো বিষয়টা, ঠিক আছে? সো এখানে আমি আর বললাম না, এটা পারবা তোমরা। এটা ক্যালসিয়াম সোডিয়াম ক্লোরাইড না, পটাশিয়াম অক্সাইডও না, ম্যাগনেসিয়াম ক্লোরাইড না, ক্যালসিয়াম সালফাইড হবে, CaS। লেড 2 অক্সাইডের সংকেত কোনটা? আচ্ছা, এখানে আবার একটা মজার ব্যাপার আছে। যদি পরীক্ষায় কোয়েশ্চেনে এমন থাকে যে রোমান হরফে দিয়ে দিল যে আয়রন 2, 3, সো তুমি যখন দেখবা যে তোমাকে লেড 2 অক্সাইডের কথা বলেছে, লেড 2 অক্সাইড, তার মানে এটা হচ্ছে লেড অক্সাইড। অলওয়েজ আমরা জানি অক্সিজেনের যোজনী হচ্ছে 2 হয়, লেডের যেহেতু এখানে 2 বলে দিয়েছি, ইট উড বি 2 সেম। সো যেহেতু আমি Pb2O2 লিখবো না, আমি লিখবো হচ্ছে PbO। দিস ইজ দ্য ফর্মুলা অফ লেড মনোঅক্সাইড অর লেড 2 অক্সাইড। পারা যাবে? যাবে। কোয়েশ্চেন, জিঙ্ক নাইট্রেট যৌগে নাইট্রেট আয়নের মোট সংখ্যা কত? এখন তুমি বলো যে জিঙ্কের যোজনী কত? জিঙ্ক 2, নাইট্রেট হচ্ছে NO3, যোজনী কত? 2। তো নাইট্রেটের হচ্ছে 1। তো তুমি যখন বন্ড ফর্ম করবা, তাহলে জিঙ্ক এইটা এখানে আসবে, এটা এখানে আসবে, তখন স্ট্রাকচার হচ্ছে ZnNO3(2). তাহলে জিঙ্ক নাইট্রেট যৌগে নাইট্রাইট থাকবে হচ্ছে 2টা। নাইট্রেট কয়টা থাকবে? 2টা। এটার নাম কি? এটার নাম হচ্ছে নাইট্রেট। তার মানে নাইট্রেট কয়টা? 2টা। ওকে, সিম্পল, সবই সিম্পল, পারলে। পরের কোয়েশ্চেন, কোনটি কি? হ্যাঁ, নিচের কোন যৌগে প্রতিটি পরমাণুই নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে? নিয়ন মানে হচ্ছে নিয়ন সোডিয়াম 10। তো নিয়ন যদি 10 হয়, কে 10টা বন্ধন মানে ইলেকট্রন গঠন করতে পারে? এখানে যে যৌগগুলো দিয়েছে তার মধ্যে একটা স্ট্রাকচার হচ্ছে এরকম Na2O। নিশ্চিতভাবে এটা কেন? কারণ সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়েই সোডিয়াম প্লাস হবে। তো এই যৌগটার স্ট্রাকচারটা একটু খেয়াল করো কেমন হবে। সোডিয়াম যখন একটা ইলেকট্রন ছাড়বে তখন সে সোডিয়াম প্লাস। এই অক্সিজেন যখন 2টা ইলেকট্রন নিবে তখন O2 মাইনাস হবে। তো ইউজুয়ালি কি হয়, 2টা সোডিয়াম লাগবে যে হচ্ছে এই ঘটনাটা ঘটাবে এবং এই যৌগটা হবে। বাট মেইন বিষয়টা হচ্ছে কি, এই সোডিয়াম প্লাসেরও ইলেকট্রন 10টা, অক্সিজেন 2 মাইনাসেরও ইলেকট্রন 10টা। কেন? কারণ অক্সিজেনের যোজনী হচ্ছে, আমরা জানি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। তাহলে ও 2টা ইলেকট্রন রিসিভ করবে, 2টা ইলেকট্রন রিসিভ করলে ওর 10 হবে। সোডিয়ামের এখানে 10 হবে কারণ ও একটা ইলেকট্রন ছেড়ে দিবে। তো সোডিয়াম প্লাস হচ্ছে 10, অক্সিজেন 2 মাইনাস হচ্ছে 10। বোথ উড বি সেম অ্যাজ নিয়ন, দ্য ইলেকট্রন কনফিগারেশন অফ নিয়ন। পরের প্রশ্ন এরকম যে হ্যাঁ, এই যে কোনটি পানিতে দ্রবণীয়, এটা পারবা। এখানে মাথায় রাখতে হবে অ্যালকোহল বা ইথানল সাধারণত দেয়া থাকে, ফ্যাটি অ্যাসিড, আয়নিক যৌগগুলো পানিতে দ্রবণীয় হয়। এখানে অ্যান্সার হচ্ছে C2H5OH। নিচের কোনটিতে ত্রিবন্ধন বিদ্যমান?
এখানে প্লিজ মাথায় রাখবা ত্রিবন্ধন কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে হবে, অর্থাৎ এখানে হবে এরকম যে N ট্রিপল বন্ড N, ত্রিবন্ধন নাইট্রোজেনের ক্ষেত্রেই হবে। সুতরাং এক্ষেত্রে হবে, দ্বিবন্ধন অক্সিজেনের ক্ষেত্রে হয়, আর সিঙ্গেল বন্ড ওই যে হাইড্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন এদের ক্ষেত্রে হয়। ওকে, সালফার ডাইঅক্সাইড যৌগে সালফারের সুপ্ত যোজনী সালফার ডাইঅক্সাইড। তো সালফারের এখানে 4, সর্বোচ্চ 6 থেকে 4 গেলে 2 থাকে, তাহলে সালফার ডাইঅক্সাইড যৌগে সালফারের সুপ্ত যোজনী 2। ওকে, পরের কোয়েশ্চেন এরকম, নিচের কোন যৌগটি অষ্টক নিয়মে গঠিত হয়? এখানে ইউজুয়ালি যেরকম থাকবে যে যার 8টা পূর্ণ হবে এবং জোড়ায় জোড়ায় থাকবে, তো এখানে পটাশিয়াম অক্সাইডই হওয়ার কথা, K2O। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইডের আয়নিক যৌগে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস আয়নের সন্নিবেশ সংখ্যার অনুপাত কত? এখানে একটু মাথা রাখতে হবে, সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচারে যখন সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাসের আমরা অনুপাত চিন্তা করি ওর ক্রিস্টাল যৌগে, সেখানে এটা 6:6 হবে, এটা 6:6 হবে, অর্থাৎ একটা সোডিয়াম বা একটা ক্লোরিন তার চারপাশের 6টা সোডিয়ামের সাথে যুক্ত থাকে। এই যে স্ট্রাকচারটা, এটা তোমরা পরীক্ষায় অবশ্যই এটা তোমাদের এসএসসি লেভেল এটা খুব আলাপ করে নাই, কিন্তু এটা তুমি যখন আঁকাবা সোডিয়াম ক্লোরাইডের ল্যাটিস কাঠামো, তখন এইরকম হয় আর কি, যে এই যে সোডিয়াম, এই যে ক্লোরিন সোডিয়াম, তারপরে হচ্ছে সোডিয়াম ক্লোরিন সোডিয়াম, সোডিয়াম ক্লোরিন সোডিয়াম, তারপরে এই বরাবর এটা যদি সোডিয়াম হয় তাহলে এটা হচ্ছে ক্লোরিন, তারপর সোডিয়াম, তারপর ক্লোরিন, এই বরাবর এটা হলে সোডিয়াম হলে এটা মানে প্রত্যেকটা হচ্ছে অল্টারনেট হয়। তো অল্টারনেট হলে কি হয়, আমরা হচ্ছে এটাকে জয়েন করি। তো এটা তোমরা আঁকাইলে তোমরা দেখবা যে প্রত্যেকটা ক্লোরিন 3 ডাইমেনশনালি আরেকটা সোডিয়ামের সাথে যুক্ত থাকে। তো এইটা এটার সাথে, এইটা এটার সাথে, এইটা এটার সাথে। আমি যদিও স্ট্রাকচারগুলো একদম সমান সমান দিতে পারি নাই, তোমরা যদি পর পর দেও তাহলে এগুলো মিলবে, প্রত্যেকটা মিলবে, এইটাও মিলবে, প্রত্যেকটার সাথে কানেক্টেড। আমি যদি স্ট্রাকচারগুলো সুন্দর করে দিতে পারি নাই, কিন্তু তোমরা যখন দিবা তুমি দেখবা যে সবাই সবার সাথে, মানে ক্লোরিন সবার সাথে হচ্ছে 6টা করে স্ট্রাকচারে আছে, 6টা করে ক্লোরিনের সাথে 6টা করে সোডিয়াম জড়িত। তুমি এরকম পরপর 3টা দিয়ে দেখো এবং 3 ডাইমেনশনাল স্ট্রাকচারটা দেখো, ইভেন তুমি গুগলও দেখতে পারো। আমি সুন্দর করে আঁকাইতে পারিনি, বাঁকা হয়ে গেছে, কিন্তু তুমি আঁকাইলে সুন্দর করে আঁকাইয়া যদি 3D ভিউ দিয়ে দেখো, দেখবো 1 ক্লোরিন ইজ অ্যাটাচড উইথ 6 সোডিয়াম প্লাস স্ট্রাকচার। আচ্ছা, এখন আসি আসল খবরে। খবরটা হচ্ছে এরকম যে পরের কোয়েশ্চেন হচ্ছে সালফার ডাইঅক্সাইড যৌগে সালফারের মুক্ত ইলেকট্রন সংখ্যা কত? সালফার ডাইঅক্সাইড, তাহলে সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি হবে, লুইস স্ট্রিক স্ট্রাকচার দিলে যে সালফার এখানে হচ্ছে অক্সিজেন, এখানে হচ্ছে অক্সিজেন, ওর যদি এখানে 4, তার মানে এখানে ওর হচ্ছে 2টা ইলেকট্রন থাকবে, অর্থাৎ এই 2টা ফ্রি থাকবে, 1 জোড়া ফ্রি থাকবে। তাহলে সালফার ডাইঅক্সাইড যৌগে মুক্ত ইলেকট্রন সংখ্যা 2টি। কোন মৌলটির যোজনে ইলেকট্রন বেশি? সোডিয়াম, লিথিয়াম, অক্সিজেন, ফ্লোরিন। তোমরাই বলো সোডিয়াম, লিথিয়াম, অক্সিজেন, ফ্লোরিন। যোজনী ইলেকট্রন মানে কি? সর্ববহিষ্ঠ শক্তিস্তর ইলেকট্রন। সোডিয়ামের 1টা, লিথিয়ামের 1টা, অক্সিজেনের 6টা, ফ্লোরিনের 7টা ইলেকট্রন আছে। তার মানে যোজনী ইলেকট্রন বেশি কার? ফ্লোরিনের। পারা যাবে। পরের কোয়েশ্চেন, উত্তেজিত অবস্থায় ফসফরাসের যোজনী কত? 5। ফসফরাসের যোজনী 5। ফসফরাসের সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রনের সংখ্যা কত? বিজোড় ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 3, কারণ 3p3 হবে। সুতরাং px1 এ একটা, মানে px1 সাবঅরবিটালে একটা ইলেকট্রন, py এ একটা, pz এ একটা, তার মানে ফসফরাসের এখানে 3টা হবে। সিলিকন ডাইঅক্সাইড যৌগে সিলিকনের যোজনী কত? 4। Na3PO4 সোডিয়াম ফসফেট, এইখানে সোডিয়ামের আধান কত? সোডিয়ামের আধান অলওয়েজ +1 হবে। কোনটি যৌগমূলক? H2O3 থায়োসালফেট। NH4 3PO4 যৌগটিতে যৌগমূলক রয়েছে NH4 3PO4 মানে অ্যামোনিয়াম ফসফেট। তো যেখানে প্রশ্ন করেছে যে NH4 3PO4, নিশ্চিতভাবে আমি জানি এখানে অ্যামোনিয়াম নিজেই যৌগমূলক, ফসফেটও যৌগমূলক, টোটাল যৌগমূলক আছে 4টা, ডোন্ট ফরগেট।
টোটাল যৌগমূলক কিন্তু 4টা। আচ্ছা, এরপরের প্রশ্ন, এগুলা তোমরা পারবা আই গেস। আচ্ছা, যদি এরকম প্রশ্ন করে যে নিচের কোন যৌগটার অষ্টক অপূর্ণ, নিচের কোন যৌগটার অষ্টক অপূর্ণ, দেখেই বুঝে নিতে হবে যে কোনটা অষ্টক সংকোচন হচ্ছে বা অপূর্ণ হচ্ছে। কেমন করে দেখে বুঝে নিবা? তুমি যখন যৌগটার দিকে তাকাবা তখন তোমার ক্লিয়ার একটা কনসেপ্ট হবে যেটা কেমন করে হয়। এখানে যে অপশন দিয়েছে, অপশনগুলো হচ্ছে এরকম যে অ্যামোনিয়া, এটা আমরা জানি যে এটা হবে না। PH3 ফসফোনিয়াম, না PH3 হচ্ছে ফসফিন, তারপরে H2S হাইড্রোজেন সালফেট, আর এটা হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড। এখানে অষ্টক পূরণ হবে না একমাত্র ওর, কারণ এই যে বেরিলিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম কি হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম যোজনী হচ্ছে 4, মানে বাইরের যোজনী ইলেকট্রন হচ্ছে 4। তার মানে কি বেরিলিয়ামের ক্ষেত্রে এটা হচ্ছে 2, পরের শেলে হচ্ছে 2। তার মানে এখানে যদি 2 থাকে তাহলে সেই 2-এর সাথে যদি একটা ক্লোরিন এসা এবং 2টা ক্লোরিন এসা অ্যাড হয়, এই ক্লোরিন তো ওর ইলেকট্রন নিয়ে আসবে। তো বেরিলিয়ামের 2টা ফার্স্ট শেলে থাকে আর 2টা সেকেন্ড শেলে থাকে। তো ক্লোরিন যদি 2টা করে নিয়ে আসে, তো ওর যদি ক্লোরিন হয় তাহলে এই ক্লোরিনের 1 2 3 4 5 6 আছে, ওরও 5টা 6টা আছে, কিন্তু ওর কিন্তু অষ্টক পূরণ হয় নাই, ওর বাইরে ইলেকট্রন আছে 4টা। এই কারণে বেরিলিয়াম ক্লোরাইড যৌগে অষ্টক পূরণ হবে না, হবে না। তারপরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যৌগে কয় ধরনের বন্ধন বিদ্যমান? এটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তোমরা প্লিজ মাথায় রাখো, এই হাইড্রোক্সাইড যৌগে 3 ধরনের যৌগে বিদ্যমান আছে। এখানে হচ্ছে তোমার আয়নিক বন্ড হবে, এখানে আয়নিক বন্ধনও হবে, এখানে কোভ্যালেন্ট বন্ড হবে, আবার এখানে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড হবে। কোঅর্ডিনেট কোভ্যালেন্ট, তার মানে এই যৌগে 3 ধরনের বন্ধন বিদ্যমান অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যৌগে। দিস ইজ সো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা তোমাদের ময়মনসিংহ জেলা স্কুলে আসছে। নিচের কোন মৌল বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? এটা সহজ, নিষ্ক্রিয় গ্যাসগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। তারপরে রাসায়নিক বন্ধন গঠনের মূল উদ্দেশ্য কোনটা? এটা হচ্ছে রাসায়নিক বন্ধন গঠনের মূল উদ্দেশ্যই হচ্ছে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করা, অথবা এরকম বলতে পারো যে হ্যাঁ, স্থিতিশীলতায় অর্জন করা হবে মূল বৈশিষ্ট্য বা মূল উদ্দেশ্য। কোন মৌল সাধারণত ইলেকট্রন ত্যাগ করে? ধাতুগুলা করবে, যারা গ্রুপ 1 এবং গ্রুপ 2-তে আছে। সুতরাং লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এরা করবে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম এরা করবে, কারণ গ্রুপ 1-2 এর মৌল, এরা সাধারণত ইলেকট্রন ত্যাগ করে। কোন আয়নদ্বয়ের ইলেকট্রন সংখ্যা সমান? এই প্রশ্নগুলো একটু ক্রিটিক্যাল, যদিও তোমরা একটু ভাবো যে সময় বেশি লাগবে কেন, প্রত্যেকটার দিকে তাকাইতে হয়, তাকায় দেখতে হয় যে কোনটা কোনটা সমান হবে। এখানে যে প্রশ্ন করেছে কোন আয়নদ্বয়ের ইলেকট্রন সংখ্যা সমান, এটা কোথাকার প্রশ্ন? জামালপুর জিলা স্কুল, জামালপুর। তুমি দেখো এটাতে কেন টাইম বেশি লাগবে এবং এটা কেন মুখস্থ করে ফেলতে হবে, বিকজ তুমি একটু খেয়াল করে দেখো, তুমি যখন এই স্ট্রাকচারগুলোকে আঁকাও যে Al3Be2+, খেয়াল করো এই যে এরকমভাবে দেয় Al3Be2+, আবার দেয় হচ্ছে কি কই গেল, অ্যালুমিনিয়াম 3+ N3-, অ্যালুমিনিয়াম 3+ N3-। দেখো আমি এটা একটু লিখতেছি, কারণ আছে বেরিয়াম 2+ N3-, বেরিয়াম 2+ N3-। আরেকটা কি? আরেকটা হচ্ছে ক্যালসিয়াম 2+ সোডিয়াম প্লাস, ক্যালসিয়াম 2+ সোডিয়াম প্লাস। এখন তোমরা আমাকে বলো কি চিন্তা হবে এখানে? অ্যালুমিনিয়াম 3+, ওর তো 13টা ছিল, এখন হবে 10টা। বেরিলিয়ামের তো জীবনে কোনোদিন 4-এর থেকে 2টা চলে গেছে, থাকবে 2টা। তার মানে অ্যালুমিনিয়াম 3+-এর 10, ওর 2, ওর 10, ওর কয়টা? নাইট্রোজেন 3টা ইলেকট্রন নিয়েছে, তার মানে কি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন 7টা। ও যদি আরও 3টা নেয় নিশ্চিতভাবে ওর এখানে 10টা হবে। এই কারণে এই জায়গায় মাথা রাখতে হবে অ্যালুমিনিয়াম 3+ আর N3-, ওদের ইলেকট্রন সংখ্যা হবে 10। এখানে দেখো বেরিয়াম, তা তো হবেই না, ওর সাথে তো হবে ওর 10টা। ক্যালসিয়ামের হচ্ছে 2টা প্লাস করলে থাকে 18টা, সোডিয়ামের হচ্ছে 10টা, তার মানে ওর হচ্ছে 18টা, ওর হচ্ছে 10টা। নিশ্চিতভাবে এটা আসলে হবে না।
তো এখন প্রশ্ন হচ্ছে তাইলে আমি কেমন করে বুঝবো অনেক দ্রুততার সাথে যে কোনটা কত। এখন এই যে বেরিয়াম 56, বেরিয়াম 2+, 56 যদি হয় তাহলে 56 থেকে 2টা ইলেকট্রন চলে গেলে বেরিয়ামের থাকবে হচ্ছে 54। তো 54 তো নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস হবে জেননের মতন। এই N3- হচ্ছে 10, 54 সাথে তো 10 মিলবে না, 18 সাথে 10 মিলবে না, এই 10-এর সাথে তো 2 মিলবে না, মিলবে হচ্ছে এরা। এই যে মিলে যে অ্যালুমিনিয়াম 3+ 3টা ছেড়ে দিলে যে 10টা হয়, নাইট্রোজেন 3টা নিলে যে 10টা হয়, এটা প্র্যাকটিস করে বুঝতে হবে। এবং তুমি আমার মতন অন্য কোনো টিচারের যদি সারাদিন লেকচারও শোনো, লাভ হবে না যদি তুমি নিজে প্র্যাকটিস না করো। তুমি টেস্ট পেপারটা খোলো এবং তুমি প্র্যাকটিস করো। আমার এই টিউটোরিয়াল যদি তুমি দেখো তো দেখলা, আমার কথা হচ্ছে যে টিউটোরিয়াল দেখতেই হবে, ইটস নট ম্যান্ডেটরি, বাট আই ডু এক্সপ্লেইন ফর দ্য স্টুডেন্টস। সারা ওয়ার্ল্ড তাই করছে, ডিজিটাল ওয়েতে পড়ালেখা করানোর চেষ্টা করছে। আমি যেহেতু যুক্ত আছি, সো আই ট্রাই মাই লেভেল বেস্ট, বাট দ্য থিং ইজ অ্যাকচুয়াল মেসেজ দ্যাট ইউ হ্যাভ টু স্টাডি ইউর ওন ওয়ে, লাইক you have to choose your way that how you will study. But the thing is, at the end of the day, তোমার যে বিষয়টা হচ্ছে you need to know things by hook or crook. তো এখানে যে পরিমাণ ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাগুলো আসলে দিয়ে কপার তার কোনটির জন্য বিদ্যুৎ সুপরিবাহী, মুক্ত ইলেকট্রনের জন্য বিদ্যুৎ সুপরিবাহী, বহুপদী সমাপ্তি সূচকগুলো একই রকম চিন্তা করতে হবে। এগুলো পারলে বহুপদী সমাপ্তি সূচকও পারা যায়, আলাদা কিছু না। গ্রাফাইটের গাঠনিক একক, কোষগুলোর আকৃতি কেমন, ষড়ভুজাকৃতির। তারপরে ধাতব বন্ধন সৃষ্টির মূল কারণ কি, ধাতব বন্ধন সৃষ্টির মূল কারণ মুক্ত ইলেকট্রন। তারপর নিচের কোন মৌলটি বিদ্যুৎ পরিবহন করে না। এটা অ্যাকচুয়ালি দেখো কি মজার ব্যাপার, সেন্ট জোসেফ স্কুলে তামা, রূপা, গন্ধক, গ্রাফাইট। তামা মানে কপার, রূপা মানে সিলভার, গন্ধক মানে সালফার। এই যে একটা জিনিস দিল, এই যে গন্ধক, এখন বলে স্যার এটা তো বইয়ের মধ্যে নাই। আর যখনই গ্রাফাইটের কথা বলবে, এই গ্রাফাইট হচ্ছে কার্বন, তার মানে নিশ্চিতভাবে এই গন্ধক বিদ্যুৎ পরিবহন করবে না, কারণ ওটা অধাতু, সালফারে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। কিন্তু গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে। আবার ডায়মন্ড বিদ্যুৎ পরিবহন করে না। তুমি যদি ডায়মন্ড চিন্তা করো যে হীরা, এই হীরা কিন্তু কার্বন দিয়েই হয়, কার্বনেরই রূপভেদ, কিন্তু গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে, হীরা বিদ্যুৎ পরিবহন করে না, এটা মাথায় রেখো কিন্তু। তারপরে পানিতে অদ্রবণীয় কোনটা, লেড সালফেট, এখানে যে অপশন দেওয়া আছে, কারণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম কার্বনেট এগুলো করবে। কোনটি গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড করে, কিন্তু গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। কোন যৌগটি সবচেয়ে বেশি পোলার, সবচেয়ে বেশি পোলার যৌগ হচ্ছে HF, ফ্লোরিন, HF। তারপরে কোয়েশ্চেন হচ্ছে নিচের কোন যৌগটি পোলার ধরনের, আবার একই প্রশ্ন, পেট্রোল, বেনজিন, ইথার, অ্যালকোহল, অ্যান্সার হচ্ছে অ্যালকোহল। মার্কিউরাস অক্সাইডের সংকেত কি, মার্কিউরাস অক্সাইডের সংকেত হচ্ছে Hg2O। মার্কিউরিক অক্সাইডের সংকেত হচ্ছে HgO। এখানে অক্সিজেনের যোজনী 2, এখানে 2, এখানে মার্কারি 1, এখানে 2, দ্যাটস ইট। সুতরাং মার্কিউরাস অক্সাইড Hg2O হবে। কোন যৌগটিতে মুক্তজোর ইলেকট্রন সংখ্যা বেশি, বাপরে, এই যৌগটা আসলে খুব কমন, ফসফরাস পেন্টাক্লোরাইড হবে, PCl5 আঁকায় দিয়েছিলাম, ফসফরাস পেন্টাক্লোরাইডে সবচেয়ে বেশি হবে, 15টা। কোন যৌগসমূহের মধ্যে ভ্যান ডার ওয়ালস শক্তি বিদ্যমান, এটা সমযোজী যৌগে থাকে, অ্যাকচুয়ালি উত্তর হচ্ছে CH4, মিথেন। কোন মৌলটি ক্লোরিনের সাথে 2টি যৌগ গঠন করে, ফসফরাস। এই যে ফসফরাস ক্লোরিনের সাথে PCl3ও গঠন করে, PCl5ও গঠন করে, ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড। সিলিকন ডাইঅক্সাইড অণুর গঠনে সিলিকনের মুক্ত ইলেকট্রন সংখ্যা কত, সিলিকনের একটা মুক্ত ইলেকট্রন থাকে না, কারণ সিলিকন ওর যোজনী 4, ও 4টা দিয়েই অক্সিজেনের সাথে যুক্ত থাকে বা সিলিকনের সাথে যুক্ত থাকে। সুতরাং সিলিকনের সাথে অক্সিজেনের যে সংযুক্তি, এটা হচ্ছে কোনো মুক্ত ইলেকট্রন থাকবে না। কার্বন ডাইঅক্সাইড অণুতে পরমাণুর
কার্বন পরমাণু কত ডিগ্রি কোণ করে থাকে, কার্বন ডাইঅক্সাইড, এইটা একটা, এই যে ডিগ্রির প্রশ্ন, বন্ধন কোণ, দিস ইজ টু ইম্পর্টেন্ট। এইটা একটা বিষয়। যখনই কার্বন ডাইঅক্সাইডের কথা আমি চিন্তা করব, CO2, এই যে সি, এটা কিন্তু এরকম সরল রৈখিক, এবং এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এখানে এই যে বন্ধন কোণ, এটা অ্যাকচুয়ালি 180 ডিগ্রি হবে, 180 ডিগ্রি। এটা হচ্ছে NKM হাই স্কুল হোমস নরসিংদী। আচ্ছা, HCl অণুতে কত জোড়া মুক্ত ইলেকট্রন বিদ্যমান? HCl, হাইড্রোজেন যদি ক্লোরিনের সাথে করে একটা করে যুক্ত হবে, ক্লোরিনের 3টা বাকি, তাহলে HCl যোগে লোন পেয়ার মুক্তজোড় ইলেকট্রন থাকবে 3টা। হ্যাঁ, 3টা থাকবে। ওকে, পরের কোয়েশ্চেন, অ্যানায়ন কি? ঋণাত্মক আয়ন, সবাই পারবা। টেবিল সল্টের স্ফুটনাঙ্ক কত? টেবিল সল্ট মানে তো সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম ক্লোরাইড যদি হয়, তাহলে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস, স্ফুটনাঙ্ক হচ্ছে 1465 ডিগ্রি সেলসিয়াস। এটা মনে হয় তোমরা সবাই জানো, তবে হিসাবটা হচ্ছে টেবিল সল্ট মানে কিন্তু খাবার লবণ। হ্যাঁ, নিচের কোনটি আয়নিক যৌগ? CH4NH3N2 হবে না, Na2O হবে। আচ্ছা, ক্যাটায়ন এবং অ্যানায়ন সমূহ কোন বন্ধনে আবদ্ধ থাকে? এটা হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বা আয়নিক বন্ধন। সুতরাং এইখানে যতগুলা MCQ আমি ব্যাখ্যা করেছি এই পর্যন্ত বা বলেছি, এতে আমার মনে হয় তোমাদের আশ্চর্য হওয়ার বা না পারার কোনোটাই আমি দেখতে পাচ্ছি না। ত্রিযোজী যৌগমূলক কোনটা যদি প্রশ্ন হয়, অ্যান্সার হচ্ছে ফসফেট, PO4। এই যে ত্রিযোজী PO4 3-, এটা হচ্ছে ত্রিযোজী যৌগমূলক। নিচের কোনটি একযোজী? হাইড্রোজেন কার্বনেট বা বাইকার্বনেট অথবা বাইসালফেট অথবা হাইড্রক্সিল, এগুলো একযোজী। সো আই গেস তোমাদের এখানে কোনো প্রবলেম যদি আরও থাকে, না থাকারই কথা, কারণ আমি মোটামুটিভাবে কভার করার চেষ্টা করেছি একটা টিউটোরিয়ালে। আমি যতটুকু পেরেছি আমাকে জানাইও এটা যথেষ্ট কিনা। লম্বা হয়েছে ভিডিওটা, বাট তোমরা ট্রাই করলে, আরেকটু বেশি করে ট্রাই করলে তোমরা নিজেরাও পারবা, আরেকজনকেও পড়াইতে পারবা। জ্ঞানের বিস্তার এভাবে অটুট থাকুক। যতটুকু আমি বলেছি জানিও আমাকে কোনো প্রবলেম হয়েছে কিনা। দেখা হবে পরের টিউটোরিয়ালে। টিল দেন, আল্লাহ হাফেজ। ভালো থাকো, সুস্থ থাকো, বাই। সবার জন্য অনেক অনেক শুভকামনা।